তো আজকে বেসিক্যালি আমাদের সি প্রোগ্রামিং এর শেষ ক্লাস। তো আজকে আমরা যেটা দেখব, আমাদের শেষ ক্লাসে আমরা কিছু এমসিকিউ দেখব। গত ক্লাসে আমরা যেগুলো দেখছিলাম সেগুলোর কিছু এমসিকিউ দেখব এবং পুরো আ অধ্যায়ের উপর কিভাবে খ নাম্বার প্রশ্ন আসতে পারে, কিভাবে সৃজনশীল করতে পারে, কিভাবে গ নাম্বার প্রশ্নগুলো আসতে পারে, খ নাম্বার প্রশ্ন কিভাবে আসতে পারে। তো সেগুলো আমরা দেখব। তো তোমাদের কে হচ্ছে আ কিছু শিট দেওয়া হবে। আগেও দিয়েছিলাম। যদি কেউ না পেয়ে থাকো তাহলে গ্রুপে আমি আবার ওই আগেরগুলো সহ দিয়ে দিব। তো আজকে আমরা হচ্ছে ১ম এ যেখানে যাবো সেগুলো হচ্ছে কিছু প্রশ্ন দেখবো আমরা যে প্রশ্ন কিভাবে করে, খ নাম্বার প্রশ্নগুলো কিভাবে করে। তারপর হচ্ছে আমরা হচ্ছে এমসিকিউ বা সৃজনশীলে যাবো। আমি হচ্ছে একটা ছোট একটা অংশ শেয়ার করছি। প্রশ্ন কিভাবে করতে পারে। তো দেখো এখানে একটা প্রশ্ন দেখা যাচ্ছে এরকম যে আ প্রশ্নটা হচ্ছে যে সি কে কেন মধ্যম স্তরের ভাষা বলা হয়? এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। প্রশ্ন হচ্ছে সি কে কেন মধ্যম স্তরের ভাষা বলা হয়? তো সি কে মধ্যম স্তরের ভাষা বলা হয় এইজন্য যে সি ভাষাতে আমরা নিম্ন স্তর এবং উচ্চ স্তর এই ২ টা ভাষার সুবিধা একসাথে পাই। অর্থাৎ নিম্ন স্তরের ভাষার সুবিধা এবং উচ্চ স্তরের ভাষার সুবিধা এগুলো হচ্ছে আমরা একসাথে পাই। তাই হচ্ছে সি কে মধ্যম স্তরের ভাষা বলা হয়। আর হচ্ছে সি তে যে আমরা হচ্ছে নিম্ন স্তরের ভাষা বলতে যে অ্যাসেম্বলি ভাষার যে সুবিধা এবং উচ্চ স্তরের ভাষার যে সুবিধাগুলো সেগুলো আমরা একসাথে এখানে এপ্লাই করতে পারি। সেজন্য হচ্ছে আমাদের এখানে প্রোগ্রাম তাড়াতাড়ি রান করে। অর্থাৎ আমাদের এই প্রোগ্রামগুলো কম্পিউটার তাড়াতাড়ি বুঝতে পারে। অন্যান্য উচ্চ স্তরের ভাষার তুলনায় সি ভাষাতে কম্পিউটারের যে আমাদের যে কম্পাইলার আছে সে হচ্ছে ভাষাটাকে তাড়াতাড়ি রিড করতে পারে। তো এইজন্য সি কে মধ্যম স্তরের ভাষা বলা হয় বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপর বলা হয় সি কে কেন কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়? তো সি কে কেন কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়? আমরা জানি হচ্ছে সি তে হচ্ছে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এগুলোতে একটা বিশাল বড় পার্থক্য আছে। যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো ছোট হাতের অক্ষরে লিখতে হয়। আর যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো আমরা কোনটা বড় হাতের দেই, কোনটা ছোট হাতের দেই। তো ভেরিয়েবল গুলোতে হচ্ছে আমরা দেখেছি যে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষরের মধ্যে বিশাল বড় একটা পার্থক্য আছে। তো এই পার্থক্যের কারণে সি কে বলা হয় কেস সেনসিটিভ। কেস মানে হচ্ছে ABCD মানে বড় হাতের লেখা, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর। তো কেস বলতে হচ্ছে ক্যাপিটাল কেস বলতে হচ্ছে তোমার আ বোঝানো হয় বড় হাতের অক্ষরগুলো। আর স্মলার হচ্ছে ছোট হাতের অক্ষরগুলো। তো আমরা দেখেছি সি ভাষাতে হচ্ছে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এটাতে হচ্ছে রাত-দিন পার্থক্য আছে। তো এই পার্থক্যের কারণে সি কে বলা হয় হচ্ছে কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। তারপরে তোমাকে হচ্ছে এরকম করে একটা স্টেটমেন্ট দিয়ে বলতে পারে এটা ব্যাখ্যা করো। তো এইগুলোর কাজ কিন্তু আমরা সবাই জানি। আ যদি বলা হয় scanf এর কাজ ব্যাখ্যা করো। তো আমরা কি বলব যে scanf হচ্ছে একটা ইনপুট ফাংশন। scanf হচ্ছে একটা ইনপুট ফাংশন যার সাহায্যে হচ্ছে আ কি করা যায়? যার সাহায্যে হচ্ছে কোনো একটা মান ইনপুট নেওয়া যায়। তো আমরা মানগুলো ইনপুট নেওয়ার সময় কোথায় ইনপুট নেই? কোন একটা ভেরিয়েবলে ইনপুট নেই। তো ভেরিয়েবলের নামটা হচ্ছে আমরা AND A দিয়ে লিখি। যেখানে লিখেছি AND A। তো AND A হচ্ছে ভেরিয়েবলের নাম এবং এইটা দিয়ে হচ্ছে AND A দিয়ে বোঝায় হচ্ছে মেমোরি অ্যাড্রেস। অর্থাৎ আমার যে ভেরিয়েবলটা আছে A সেটা লোকেশন এবং হচ্ছে আমার যে মানটা আমি ধরো আ A এর মান 5 ইনপুট নিলাম। তাহলে 5 টা কোথায় জমা থাকবে? A তে জমা থাকবে। তাহলে এই AND A দিয়ে হচ্ছে মেমোরি অ্যাড্রেসটা লোকেট করে। আর %f এই %f টা হচ্ছে আমার এটাকে বলি আমরা স্পেসিফায়ার। তো কি স্পেসিফাই করে? সে হচ্ছে আমার ডেটা স্পেসিফাই করে। অর্থাৎ আমি যদি এখানে %d দিতাম তাহলে আমি বলতাম যে ইন্টিজার টাইপের ডেটা। %f দিলে এটা হচ্ছে ফ্লোটিং টাইপের ডেটা। তো এগুলো নিয়ে আমরা ক্লাসে অনেক কথাবার্তা বলেছি। তো আমরা হচ্ছে এই ধরনের প্রশ্ন দেখব যে scanf, %f and a এটা ব্যাখ্যা করো। তারপর বলতে পারি scanf, %f, %f, and a, and b এটা ব্যাখ্যা করো। এটা বলতে পারে। তখন তুমি বলবা হচ্ছে এখানে ভেরিয়েবল ২ টা, একটা হচ্ছে A, একটা হচ্ছে B। A আর B ভেরিয়েবল ইনপুট নেওয়ার জন্য আমরা হচ্ছে কি দিয়েছি? scanf ফাংশন ইউজ করেছি। আর %f হচ্ছে এখানে ফরমেট স্পেসিফায়ার, যেখানে %f দিয়ে আমরা বোঝাই হচ্ছে ফ্লোটিং টাইপের ডেটা মানে দশমিক টাইপের ডেটা বোঝাই। তারপর চলক লেখার নিয়মাবলী আমরা পড়েছি যে চলক লেখার সময় হচ্ছে আমরা শুরুতে সংখ্যা দিতে পারি না। শুরুতে অক্ষর দিয়ে শুরু করতে হয়। তারপর বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষরের পার্থক্য আছে। চলক হচ্ছে সর্বোচ্চ ৩১ টা অক্ষরে লেখা যায়। তারপর তোমাকে বলতে পারে printf ফাংশনটি ব্যাখ্যা করো। তো এখানে printf টা আমি একটু জটিল করে দিয়েছি। আমি এখানে ২ টা ভেরিয়েবল দিয়েছি। একটা হচ্ছে A, একটা হচ্ছে B। তো যে ২ টা ভেরিয়েবল দিয়েছি, তো এই ২ টা ভেরিয়েবল আমি ২ ধরনের ভেরিয়েবল ইউজ করেছি। যেমন A ইউজ করেছি হচ্ছে %d টাইপের মানে ইন্টিজার টাইপের। আর B কে বলেছি %x টাইপের। %x হচ্ছে হেক্সাডেসিমাল টাইপ। এটা জেনে রাখো। %x হচ্ছে হেক্সাডেসিমাল টাইপ। তো যদি বলা হয় যে এই printf ফাংশনটি বা printf স্টেটমেন্টটি ব্যাখ্যা করো, তখন তুমি বলবা যে printf এর সাহায্যে হচ্ছে কি করা হয়? আউটপুট প্রদর্শন করা হয়। তো printf হচ্ছে একটা আউটপুট ফাংশন। তো এখানে printf ফাংশনে হচ্ছে আমাদের এখানে স্টেটমেন্টের মধ্যে কি আছে? ২ টা ভেরিয়েবল আছে A আর B। তো আমরা চাই হচ্ছে A আর B এর মানটা হচ্ছে কি করতে? আউটপুটে দেখাতে। A এর মধ্যে হচ্ছে একটা মান থাকবে, B এর মধ্যে একটা মান থাকবে। তো এই মানগুলো দেখানোর জন্য মানগুলো বলতে হবে কোন ধরনের। যেমন এখানে A টা হচ্ছে %d অর্থাৎ ইন্টিজার টাইপের। অর্থাৎ একটা ভেরিয়েবল হচ্ছে ইন্টিজার টাইপের মানে পূর্ণসংখ্যা টাইপের। আরেকটা ভেরিয়েবল হচ্ছে B। এই B হচ্ছে %x টাইপের। %x হচ্ছে কি হেক্সাডেসিমাল টাইপের।
তো এটা সম্পর্কে আমরা লিখবো, তাহলে হচ্ছে কি হবে? আমাদের এই printf ফাংশনটা ব্যাখ্যা হয়ে যাবে। তারপর হচ্ছে বলা হয়েছে যে অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষার চেয়ে উন্নত কেন? এগুলো আমরা বলেছি ক্লাসে। তারপর হচ্ছে সি প্রোগ্রামে মেইন ফাংশনের গুরুত্ব। এটা অনেক ইম্পোর্টেন্ট। এটা আমি ক্লাসে বলেছি যে মেইন ফাংশন হচ্ছে এটা হচ্ছে সি প্রোগ্রাম টাকে ধারণ করে, অর্থাৎ সি প্রোগ্রামের যে মেইন অংশটা হচ্ছে আ ঘোষণা অংশ বা এক্সিকিউটিভ অংশ সবটা হচ্ছে মেইন ফাংশনের আন্ডারে থাকে। তাহলে মেইন ফাংশনের কাজ হচ্ছে সে এই মেইন ফাংশনকে ঘিরে হচ্ছে পুরো সি প্রোগ্রামটা আবর্তিত হবে। মেইন ফাংশনের ভিতরে হচ্ছে তোমার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে প্রোগ্রামের যে মূল অংশটা সেটা আমরা লিখি। তো মেইন ফাংশনের কাজ হচ্ছে অন্য কিছুই না, যে সে কি করে? সে হচ্ছে আমাদের সি প্রোগ্রামটাকে ধারণ করে। আর এই মেইন ফাংশনকে ঘিরেই হচ্ছে আমাদের প্রোগ্রামটা চলে। তো এই মেইন ফাংশনে আমি বলব যে সি প্রোগ্রামের হচ্ছে ২ টা অংশ থাকবে। একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট, একটা হচ্ছে এক্সিকিউশন পার্ট। তো এই এক্সিকিউশন পার্ট আর ডিক্লারেশন পার্ট যেটা আমরা বডির মধ্যে লিখি, সেই ২ টা পার্ট হচ্ছে কার মধ্যে থাকে? মেইন ফাংশনের মধ্যে থাকে। আর মেইন হচ্ছে সি প্রোগ্রামের জন্য একটা আবশ্যক একটা অংশ যেটা দিতেই হবে। মেইন ফাংশন ছাড়া সি প্রোগ্রাম রান করবে না। তারপর বলা হচ্ছে ডকুমেন্টেশন কেন করতে হয়? মানে আমরা যখন কোন একটা জিনিসের আ লিখিত বিবরণ লিখবো, মানে এই ধাপে কি করা হয়েছে, ওই ধাপে কি করা হয়েছে, তখন আমরা ডকুমেন্টেশন দেই, যেটাকে আমরা কমেন্ট বলি। তো কোন কিছু যদি বর্ণনা দরকার হয় তখন হচ্ছে আমরা কি করি? ডকুমেন্টেশনটা করি। এখন দেখো এই ইন্টিজার এর পরিবর্তে লং ইন্টিজার কেন ইউস করা হয়? এটা অনেক ইম্পোর্টেন্ট, কারণ এটা এমসিকিউ এর জন্য লাগবে কাজে। তো ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। আর লং ইন্টিজার হচ্ছে এটাও পূর্ণ সংখ্যা। কিন্তু মান যখন অনেক বড় হবে তখন লং ইন্টিজারটা ইউস করতে হয়। তো ধরো আমি যখন ইন্টিজার ইউস করব তখন আমি কতটুকু ইউস করতে পারবো? সর্বোচ্চ ২ বাইট জায়গা নিতে পারবো। আমি যখন আমরা যখন ইনপুট নেই ইন্টিজার লিখে, তো ইন্টিজার লিখে ইনপুট নেওয়ার সময় আমরা সর্বোচ্চ ২ বাইট পর্যন্ত ইনপুট নিতে পারবো। ২ বাইটের বেশি নিতে পারবো না। ২ বাইট মানে হচ্ছে ১৬ বিট। কিন্তু লং ইন্টিজার ইউস করলে যদি আমরা তো নরমাল আমরা যে প্রোগ্রামগুলো করেছি সেখানে ১ বাইট জায়গাও দরকার হয় না। আমাদের ১ টা সংখ্যা, ২ টা সংখ্যা, ৩ টা সংখ্যা, জাস্ট আ ছোটখাটো যে সংখ্যাগুলো আছে সেইগুলো জাস্ট নিয়ে আমরা কাজ করেছি। কিন্তু যদি আমরা আ অনেক বড় সংখ্যা নিয়ে কাজ করতে চাই, যেখানে হচ্ছে আমার ৩২,৭৬৮ এর একটা সংখ্যা বা ৩২,৭৬৭ একটা সংখ্যা। তো এই এত বড় একটা সংখ্যা নিয়ে কাজ করার জন্য এটাকে যদি আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করি তখন হচ্ছে আ মানে বিশাল বড় একটা সংখ্যা হবে। অর্থাৎ আমি যদি হচ্ছে ১৬ বিট এর বেশি কোনো ডেটা নিয়ে কাজ করতে চাই, ১৬ বিটের বেশি ডেটা নিয়ে কাজ করতে চাই, তখন আমাকে ইউস করতে হয় লং ইন্টিজার। লং ইন্টিজার দিয়ে এর থেকে বেশি হচ্ছে ডেটাই কি করা যায়? ইনপুট নেওয়া যায়। এরপরে হচ্ছে আ সি প্রোগ্রামিং ভাষায় ফাংশন হেডার ফাইল বলতে কি বোঝায়? হেডার ফাইল নিয়ে আমরা কথা বলেছি। হেডার ফাইল শুরুতেই থাকে যেখানে হচ্ছে আমাদেরকে মানে আমরা হচ্ছে যেসব লাইব্রেরি ফাংশন ইউস করেছি, সেসব লাইব্রেরি ফাংশনের জন্য কোন হেডার ফাইল আমরা ইউস করি সেগুলো বলে দিতে হয় আমাদেরকে। অর্থাৎ আমরা হচ্ছে লাইব্রেরি ফাংশনের জন্য কোন মানে হেডার ফাইল মানে আমরা কোন লাইব্রেরি ফাংশন ইউস করেছি সেগুলোর জন্য একটা হেডার ফাইল আমরা ঠিক করে দেই। ওই হেডার ফাইল দেখে বোঝা যাবে যে আমাদের সি প্রোগ্রামের ভিতরে কোন ফাংশন গুলো আমরা ইউস করেছি। তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর মানে পোস্ট ইনক্রিমেন্ট আর প্রি ইনক্রিমেন্ট এই ২ টা হচ্ছে নিয়ে আমি কথা বলেছি আগেই। তো এটা তোমাদের একটা শীট দিব আমি। তারপর হচ্ছে প্রোগ্রামের ভুল এটা নিয়ে আমি কথা বলেছি যে এখানে ৩ ধরনের ভুল থাকে ডেটার, তারপর হচ্ছে লজিক্যাল, সিনট্যাক্স। তারপর বলেছে math.h ফাইলটি ব্যাখ্যা করো। তো এটা একটা হেডার ফাইল আমরা জানি। ঠিক আছে? মানে লাইব্রেরি ফাংশন। তো এই লাইব্রেরি ফাংশনের একটা হেডার ফাইল মানে লাইব্রেরির হেডার ফাইল আরকি। মানে হেডার ফাইল সরি লাইব্রেরি না। মানে আমরা যে লাইব্রেরি ফাংশন গুলো ইউস করি তার জন্য একটা হেডার ফাইল। অর্থাৎ একটা লাইব্রেরি হেডার ফাইল। তো এই math.h কি আমরা হচ্ছে বলেছিলাম যে ম্যাথমেটিক্যাল বিভিন্ন ফাংশন ইউস করার জন্য। যেমন স্কয়ার রুট, পাওয়ার, হ্যাঁ? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। তারপর হচ্ছে স্কয়ার করা বা অ্যাবসোলিউট ভ্যালু বের করা। এই ধরনের যে ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলোর জন্য হচ্ছে আমরা math.h হেডার ফাইল ইউস করি। ঠিক আছে? তো এরপরে হচ্ছে আ 01 দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা করো। 01 দিয়ে ভাষা আমরা জানি হচ্ছে মেশিন ভাষা, অর্থাৎ যে ভাষায় শুধু হচ্ছে 01 থাকে কম্পিউটার মেশিন ভাষা সরাসরি বুঝতে পারে। তো 01 দ্বারা লিখিত যে ভাষা সেটাকে বলা হয় কম্পিউটারের নিজস্ব ভাষা। তো এগুলো আমরা দেখেছি। তো এরপরে হচ্ছে আমরা এখন একটু কিছু এমসিকিউ দেখে ফেলি। এমসিকিউ দেখে আমরা হচ্ছে প্রশ্ন দেখব। তো এমসিকিউ দেখার জন্য আমি জাস্ট কিছু এমসিকিউর কথা তোমাকে বলি। সেটা হচ্ছে আমরা যে সি প্রোগ্রাম গুলো করেছি সেগুলো দিয়ে কিন্তু সুন্দর করে এমসিকিউ বানানো যায়। আমরা যে সি প্রোগ্রাম গুলো করেছি সেই বেসিক গুলো দিয়ে সুন্দর করে এমসিকিউ বানানো যায় সেটা আমরা এখন দেখব। ধরো এখানে কি আছে? এখানে ধরো ২ টা আমি আমার এমসিকিউ সাজেশন শিট থেকে ২ টা এমসিকিউ নিয়েছি। তো এইখানে ১ম টায় বলা হয়েছে যে নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ? ঠিক আছে? নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ? এখন কিওয়ার্ড গুলো আমরা জানি যে সি প্রোগ্রামে হচ্ছে ৩২ টা কিওয়ার্ড ছিল। ঠিক আছে? সি প্রোগ্রামে কি ছিল? ৩২ টা কিওয়ার্ড ছিল।
তার মধ্যে তোমার অনেকগুলো কিওয়ার্ড আছে। বলো তো এটা কোনটা কোন অ্যান্সার হবে, কে বলতে পারবা? লং ইন্টিজার স্ক্যানএফ। আচ্ছা, তুমি বলেছো লং ইন্টিজার স্ক্যানএফ, এই তো? আচ্ছা, তুমি ভুল করেছো। আহ, তোমার ভুলটা ধরা দেওয়ার জন্য আমরা হচ্ছে আমাদের আগের স্লাইডটাতে ব্যাক করি, যেখানে কিওয়ার্ড গুলো ছিল। এখন আমরা দেখি এখানে আমাদের এখানে কি কি আছে। এখানে হচ্ছে আমাদের আছে হচ্ছে অটো আছে, লং তুমি বলেছো লংও আছে, এই যে লংও আছে, ইন্টিজারও আছে, আইএনটি আছে, দেখো ইন্টিজারও আছে, কোথায় ইন্টিজার, আইএনটি এখানে আছে। কিন্তু স্ক্যানএফ নামের কিন্তু কোনো হচ্ছে কিওয়ার্ড নাই। স্ক্যানএফ হচ্ছে একটা ফাংশন। তুমি এখানে ভুল করেছো, স্ক্যানএফ নামের কোনো কিওয়ার্ড নাই, স্ক্যানএফ হচ্ছে একটা ফাংশন। তো দেখো এখানে আমরা আমাদের ওই আগের স্লাইডটাতে ব্যাক করি। ওখানে আমরা যে হচ্ছে এমসিকিউ দেখেছিলাম, সেখানে হচ্ছে এই যে লং ইন্টিজার এটুকু ঠিক আছে, কিন্তু স্ক্যানএফ নামের কোনো ফাংশন মানে ইয়ে নাই, কিওয়ার্ড নাই, এটা হচ্ছে একটা ফাংশন, তাহলে এটা বাদ যাবে। তারপর হচ্ছে যে আহ, এখানে দেখো ফর লাইন হোয়াইল, লাইন বলে কিছু নাই। তারপর এখানে হচ্ছে কজ নামের কোনো কিওয়ার্ড নাই, কজ হচ্ছে তোমার একটা ফাংশন। তো রিটার্ন, গো টু, ব্রেক, হ্যাঁ এগুলো আছে। আমরা একটু দেখে নিই, আমি বলেছিলাম যে কিওয়ার্ড গুলো জাস্ট 3 বা 4 বার ভালো করে রিডিং করবা, যেন দেখলে তোমার মনে পড়ে। দেখো এখানে হচ্ছে রিটার্ন আছে, সবাই একটু দেখো, এখানে রিটার্ন আছে, এই যে রিটার্ন আছে এখানে, ঠিক আছে, বাকিগুলো এখানে আছে। তো তোমরা হচ্ছে কিওয়ার্ড গুলো আমি যে বলেছিলাম এগুলো কেন দেখতে হবে, তো সেটা আশা করি বুঝতে পেরেছো, যে এখানে এই ধরনের এমসিকিউ গুলোকে ফেস করার জন্য আমাদেরকে এই কিওয়ার্ড গুলো একটু ভালো করে মনে রাখতে হবে। ওকে, আমরা হচ্ছে পরের এমসিকিউটা দেখি, ওখানে কি বলা হয়েছে। পরের এমসিকিউতে বলা হয়েছে যে প্রোগ্রাম তৈরি করতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি। ঠিক আছে, কেউ একটু বলো কোনটা হবে। আমরা প্রোগ্রাম ডিজাইন করার পরে যে ধাপটা আছে সেটা কোন ধাপ? প্রোগ্রাম ডিজাইন মানে হচ্ছে অ্যালগোরিদম ফ্লোচার্ট করা। তো আমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট করার পরে কি করেছিলাম? প্রোগ্রাম কোডিং করেছিলাম, মানে সি প্রোগ্রামিং করেছিলাম, তাই কম্পাইলিং না? না, প্রোগ্রাম কোডিং। কোডিং 9 নম্বর হচ্ছে হ্যাঁ, আমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট করার পরে আমরা হচ্ছে প্রোগ্রামকে কোডিং করেছিলাম। তার মানে হচ্ছে অ্যালগোরিদম ফ্লোচার্ট করার যে পরবর্তী যে ধাপটা আছে সেটা হচ্ছে প্রোগ্রাম কোডিং করা, মানে প্রোগ্রামের ডিজাইন করার পরবর্তী ধাপ হচ্ছে প্রোগ্রাম কোডিং করা। জাস্ট তোমাদেরকে ধারণা দিচ্ছি যে প্রশ্নগুলো কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দর করে প্রশ্ন করতে পারে। এখানে এইগুলো আমরা যে এগুলো পড়েছি, যে পরবর্তী লাইনে যাওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়, এটা আমরা জানি হচ্ছে ব্যাকস্ল্যাশ এন, তাই তো? তারপর বলা হয়েছে কোনটি লজিক্যাল এন্ড অপারেটর। দুইটা এন্ড থাকলে সেটাকে বলা হয় লজিক্যাল এন্ড। একটা এন্ড থাকলে কিন্তু হবে না, দুইটা এন্ড থাকলে হচ্ছে লজিক্যাল এন্ড। এটাকে বলা হয় লজিক্যাল অর, এটাকে বলা হয় লজিক্যাল নট, এটাকে বলা হয় ইকুয়াল চিহ্ন। ঠিক আছে, এগুলো আমরা জানি। তারপর এখানে দেখা যাচ্ছে যে ফাংশন নিয়ে প্রশ্ন করেছে, সি ভাষায় লাইব্রেরি ফাংশন গুলো কোনটা কোনটা। তো অ্যাড নামের কোনো ফাংশন নাই, অ্যাড নামের কোনো লাইব্রেরি ফাংশন নাই, আমরা এটা ইউজ করিও না, এবং হচ্ছে এরকম নামের কোনো লাইব্রেরি ফাংশন অ্যাকচুয়ালি নাইও। আমরা স্ক্যানএফ এর কথা পড়েছি, প্রিন্টএফ এর কথা পড়েছি। স্ক্যানএফ, প্রিন্টএফ এই ফাংশনগুলোর নাম আমরা শুনেছি। তো স্ক্যানএফ, প্রিন্টএফ এইগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। তার মানে এখানে 1 নাম্বার আর 2 নাম্বার, 1 আর 2 হচ্ছে আমার অ্যান্সার হবে। স্ক্যানএফ, প্রিন্টএফ হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ 1 আর 2 হচ্ছে অ্যান্সার। তারপরে প্রশ্ন করেছে হেডার ফাইলগুলো কোনগুলো। আমরা হচ্ছে এই যে std.h দেখেছি, math.h দেখেছি, কিন্তু print.h নামের কোনো হেডার ফাইল কিন্তু নাই। printf নামের ফাংশন আছে, কিন্তু হেডার ফাইল হচ্ছে আমরা পড়েছি std.h, connew.h, math.h, এগুলো পড়েছিলাম। তাহলে আমরা বলতে পারি যে এখানে হেডার ফাইল হচ্ছে std.h আর হচ্ছে connew.h, বা সরি math.h, এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমাদের এখানে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের পরে কিছু এমসিকিউ আছে। তো উদ্দীপক আমরা একটু বোঝার চেষ্টা করি সবাই। এখানে বলা আছে যে ফর সি সমান 2, বলা আছে ফর সি সমান 2, সি এর মান হচ্ছে চলবে 10 পর্যন্ত, আর সি এর মান বাড়বে 2 2 করে। এই লাইন তো আমরা সবাই ক্লিয়ার, তাই না? ফর এখানে সি এর মান দেওয়া হচ্ছে 2 থেকে শুরু হবে, চলবে 10 পর্যন্ত, আর হচ্ছে বাড়বে 2 2 করে। এখন বলেছে প্রিন্ট এফ করো আইসিটি। এখন আমাকে বলো তো যে এখানে সি এর মান কয়টা সংখ্যা প্রিন্ট হবে, এখানে কেউ কি বলতে পারবা? 2 4 6 8 10। ভেরি গুড। প্রথমে প্রিন্ট হবে 2, তারপর হবে 4, তারপর হবে 6, তারপর হবে 8, তারপর হবে 10, মানে হচ্ছে 5টা সংখ্যা প্রিন্ট হবে। এখন এখানে বলা হয়েছে প্রিন্ট এফ আইসিটি, মানে বলা হয়েছে যে এই কন্ডিশন যতক্ষণ চলে তুমি হচ্ছে প্রিন্ট করবা আইসিটি কে, কিন্তু একটা শর্ত দিছে সাথে, বলেছে ইফ সি সমান 6, যদি সি এর মান 6 হয়ে যায় তাহলে তুমি ব্রেক করবা, ব্রেক করা মানে যে থেমে যাওয়া। ঠিক আছে, এটার কাজ আমরা দেখিনি কিন্তু এখন শিখে ফেললাম। আমি বলেছি ইফ সি সমান 6, যদি সি এর মান 6 হয় তুমি কি করবা? থেমে যাবা। তো কি তুমি সি যদি এর মান আসবে? সি এর মান আসবে না, প্রিন্ট হবে 6 কি? আসবে, 6 আসবে।
না 6 আসবে না। এখানে 6 তো আসবে, ইকুয়াল দেয়া আছে। মানে 6 প্রিন্ট হবে না। প্রিন্ট হবে হচ্ছে আইসিটি। ধরো এরকম আরকি বিষয়টা। যখন সি এর মান 2 তখন কি হবে? প্রিন্ট হবে আইসিটি। যখন সি এর মান 4 প্রিন্ট হবে আইসিটি। যখন সি এর মান 6 প্রিন্ট হবে আইসিটি। বলেছে ইফ সি সমান 6, সি সমান 6 হলে প্রিন্ট করো আইসিটি। এরপরে বলছে ব্রেক মারো। মানে সি সমান 6 হলে তুমি ব্রেক করো। কিন্তু সি সমান 6 হলে তো প্রিন্ট হবে, আইসিটি তো প্রিন্ট হয়েই যাবে। তারপর হচ্ছে ব্রেক দিতে হবে। তার মানে হচ্ছে সি সমান 6 পর্যন্ত প্রিন্ট হবে। তাহলে প্রিন্ট হবে কয়বার? ৩ বার। প্রথমে সি সমান 2 হলে, 4 হলে, তারপর 6 হলে। তারপর হচ্ছে সে ব্রেক নিবে। এখন এটা হচ্ছে উদ্দীপক। প্রশ্ন কি এটা কিন্তু আমি জানি না। আমরা হচ্ছে প্রশ্ন একটু দেখি। প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? মানে আমাদের এখানে যে উদ্দীপক আছে সেখানে বলা হয়েছে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? তো আমাদের উদ্দীপক অনুযায়ী আমরা দেখতেছি যে সি এর মান 6 হলে এটা থেমে যাবে। তো আইসিটি লেখাটা প্রিন্ট হবে হচ্ছে ৩ বার। যখন সি এর মান 2 তখন একবার, যখন সি এর মান 4 তখন একবার, যখন সি এর মান 6 তখন একবার। তো এই ৩ বার প্রিন্ট হওয়ার পরে তারপরে কিন্তু হচ্ছে আর সি এর মান প্রিন্ট হবে না। তারপরে কিন্তু আর সি এর মান প্রিন্ট হবে না। তো এরপরে হচ্ছে পরের যে প্রশ্ন আছে সেখানে আমরা একটু দেখি ওই প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে। বলা হয়েছে ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত আচ্ছা হবে? অর্থাৎ এটা বাদ। তো এইটা বাদ দিলে আইসিটি লেখাটা কিন্তু ৫ বার প্রিন্ট হবে। যখন সি এর মান 2 তখন একবার, যখন সি এর মান 4 তখন একবার, যখন সি এর মান 6 তখন একবার, যখন সি এর মান 8 তখন একবার, যখন সি এর মান 10 তখন একবার। দেখছো কত সুন্দর একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন বানায় ফেলছে সি প্রোগ্রাম থেকে। তুমি যদি প্রোগ্রামিং গুলো বুঝে করো না তাহলে তুমি হচ্ছে এই ধরনের এমসিকিউ গুলো তোমার কাছে কঠিন মনে হবে না। মনে হবে যে এগুলো তো সহজই। কিন্তু তুমি বুঝে না করলে মুখস্থ করতে চাইলে তখন কিন্তু তুমি আর পারবা না। তো এখানে বলেছে সি ভাষার আরেকটা এমসিকিউ, সি ভাষায় হচ্ছে লুপ নিয়ন্ত্রণ স্টেটমেন্ট কোনটি? মানে লুপ নিয়ন্ত্রণ করার জন্য কোন স্টেটমেন্ট ইউজ করা হয়? আমরা হচ্ছে 2 ফর লুপ ইউজ করেছি, তাই না? ফর লুপ করেছি, হোয়াইল লুপ করেছি, তারপর হচ্ছে ইফ দেন এরকম নামের লুপ কি পড়েছি? না আচ্ছা, তো আমরা ফর লুপ পড়েছি, হোয়াইল লুপ পড়েছি। তো এই ফর লুপ, হোয়াইল লুপ এইগুলা দিয়ে হচ্ছে আমরা কি করি? মানে প্রিন্ট করি। ইফ দেন বলে কিছু নাই, ইফ এলস বলে আছে। আমরা ইফ এলস পড়েছিলাম। মানে ইফ দেন এর জন্য এটা জাস্ট বানিয়ে দেওয়া হয়েছে। ইফ দেন বলে কোন ধরনের লুপ নাই। আমরা পড়েছিলাম হচ্ছে ইফ এলস। তো তোমাদের যদি লুপের কথা মনে থাকে আমি একটু বলে দিই। আমরা এটা পড়েছি যে আমরা পড়েছিলাম কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো ২ ধরনের। একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে কন্ডিশনাল মানে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তো আমি এখানে বলেছিলাম যে হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে যা আছে আমি এগুলো সবগুলো নাম লিখিয়েছিলাম। একটা হচ্ছে ইফ, ইফ এলস, এলস ইফ, সুইচ এগুলো কিন্তু আমাদের পড়ে নিতে হবে। তাহলে এমসিকিউ তে তুমি করেছিলাম হচ্ছে কি ফর হোয়াইল, ডু হোয়াইল, কন্টিনিউ, গো টু। ফর হোয়াইল, ডু হোয়াইল, কন্টিনিউ, গো টু এগুলো হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এগুলো একটু ছাড়া মুখস্থ করে নিবা। তাহলে হচ্ছে তুমি এই ধরনের এমসিকিউ গুলোতে আটকাবা না। তো আশা করি তোমরা এমসিকিউ এর একটা ধারণা পেয়েছো যে এখান থেকে এমসিকিউ গুলো কিভাবে দিতে পারে। তো আমি একটা সৃজনশীলের প্রশ্ন তোমাদের দেখাতে চাই। দেখি আমার এখানে সৃজনশীলের প্রশ্ন কি আছে। আমি গিয়ে হচ্ছে আ এবার যারা বোর্ড পরীক্ষা দিবে তাদের একটা মডেল টেস্টের প্রশ্ন আমি একটা দেখি। তোমাদেরকে দেখানো যায় কিনা। একটা মডেল টেস্টের প্রশ্ন দেখি কোনটা পাওয়া যাবে। উম মানে আমি প্রশ্ন কঠিন করেছিলাম এবার যথেষ্ট কঠিন করেছিলাম লাস্টের মানে মডেল টেস্টের প্রশ্ন। তো তোমাদের ওখান থেকে একটা প্রশ্ন দেখাচ্ছি। ঠিক আছে? দেখি আমি কি দিয়েছি। আমি আমি এইম প্রফেসর চেম্বারে যে প্রশ্নটা দিয়েছিলাম তাদের জন্য যে প্রশ্ন স্টুডেন্টদের জন্য ওইটা আমরা একটু দেখি। তো এখানে এখানে হচ্ছে আমি একটা মডেল কোয়েশ্চেন এর প্রশ্ন দেখতে পাচ্ছি। এটা আমি প্রশ্নটা করেছিলাম। তো আমি সি প্রোগ্রামের অংশ একটু কঠিন করেছিলাম। তো আমরা হচ্ছে আমাদের প্রশ্নগুলো দেখব। আমাদের সি প্রোগ্রামে কিভাবে এখানে প্রশ্ন দিয়েছিলাম আমি। আচ্ছা, এখানে একটা উদ্দীপক দেয়া আছে। উদ্দীপকটা বিশাল বড় করে দিয়েছিলাম আমি। এখানে দেয়া আছে include std.h মানে এখানে বিভ্রান্ত করার জন্য কিছু লাইন ইউজ করা হয়েছে। তো এগুলো আমি তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি। include std.h এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। include conio.h এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। কারণ আমরা জানি হচ্ছে গেট ফাংশন ইউজ করলে আমরা হচ্ছে conio.h ইউজ করি। যে গেট ফাংশন ইউজ করা হয়েছে তাই আমরা conio.h ইউজ করি। এটুকু পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছি। এখন int main অথবা মেইন যেকোনো একটা দিলেই হয় বা ভয়েড মেইন দিলে হয়, int main দিলে হয়, মেইন দিলে হয়, ভয়েড মেইন দিলে হয়, কোনো সমস্যা নাই। এটা সমস্যা নাই। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করলাম। তো এখানে কিন্তু দেখেই তোমাকে বুঝতে হবে যে এই প্রোগ্রামটা কি ধরনের প্রোগ্রাম করা হয়েছে। তো এখানে আমি ৩ টা ভেরিয়েবল নিয়েছি। একটা হচ্ছে i, একটা হচ্ছে sum, একটা হচ্ছে n। আমরা জানি n হচ্ছে শেষ সংখ্যা হলে তখন আমরা লিখি n। n হচ্ছে শেষ একটা সংখ্যা। i হচ্ছে শুরুর সংখ্যা। আর sum হচ্ছে যোগফল। তার মানে বোঝা যাচ্ছে
এই i থেকে শুরু করে n পর্যন্ত যোগফল বের করতে হবে। এখন i এর মান কত এটা আমরা প্রোগ্রামের ভিতরে দেখব। i এর মান হচ্ছে যত থাকবে তত থেকে n পর্যন্ত প্রিন্ট হবে, মানে সাম করবে। সাম করে যোগফল বের করবে। এরকম কিছু একটা হতে পারে, আমরা ধারণা করলাম এখান থেকে। এই যে CLR, SER বা SCR এই যে ফাংশনটা আছে, তো এই ফাংশনটা আমি তোমাদের লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যে এই ফাংশনটা ইউজ করা এই কি ফাংশন কাজ করে? হ্যাঁ, বলছি এই ফাংশনটা ইউজ করা হয় কেন? এটা হচ্ছে তোমার আমি যে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যদি আমার ভেরিয়েবলের মধ্যে কোনো একটা ভেরিয়েবলের কোনো মান আগের কোনো মান থেকে থাকে। ধরো i এর মান আমরা আমাদের কম্পাইলারে i এর মান কোনো না কোনোভাবে রয়ে গেল 5, i সমান 5। তো এই মানটাই কিন্তু আমাদের এখানে ইউজ হয়ে যাবে। আমাদের এখানে প্রোগ্রামে i এর মানটা ইউজ হয়ে যাবে। তো এটা ইউজ করলে সুবিধা হয় কি? আমাদের ভেরিয়েবল গুলোতে কোনো মান যেন না থাকে। অর্থাৎ আমরা এই ভেরিয়েবল গুলো যেন একবার ফ্রেশ আকারে পাই। i এর কিছু থাকবে না, সাম এ কিছু থাকবে না, n এর মান কিছু থাকবে না। তো এই কাজের জন্য আমরা হচ্ছে এই ধরনের একটা ফাংশন ইউজ করি। এটা না করলে সমস্যা হয় না। আমরা যেহেতু নরমাল পারপাস এ প্রোগ্রামিং করছি, তাই এগুলো আমাদের দরকার নাই। কিন্তু যখন একজন প্রোগ্রামার যখন ২০০০ লাইন ৩০০০ লাইনের প্রোগ্রাম লিখবে, তখন দেখা যাবে যে একটা ভেরিয়েবল বারবার ইউজ হচ্ছে, অনেকবার ইউজ হচ্ছে। তখন হচ্ছে এই ধরনের ফাংশন গুলো ইউজ করা হয়। তো আমরা এটা জেনে রাখলাম যে উদ্দীপকে দিলেও যেন আমাদের সমস্যা না হয়। ঠিক আছে? জেনে রাখলাম এটা আমাদের প্রোগ্রামে কোনো ইফেক্ট ফেলবে না। অর্থাৎ এটা না থাকলে কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে প্রিন্টএফ দেয়া আছে। দিয়ে বলা হচ্ছে এন্টার দ্য ভ্যালু অফ n, অর্থাৎ n এর মান ইনপুট নিতে বলা হয়েছে। মানে একটা শেষ সংখ্যার কথা বলা হয়েছে। তো তারপর হচ্ছে স্ক্যানএফ দিয়ে আমরা হচ্ছে n এর মান ইনপুট নিলাম। এখন এখানে হচ্ছে কিছু মান দিয়েছে। বলেছে সাম ইকুয়াল 0। আমরা জানি সাম ইকুয়াল 0 এখানে দেওয়া যেত। আমি এখানে সাম ইকুয়াল 0 এভাবে লিখতে পারতাম। পারতাম না? তো শুরুতে কিন্তু আমি সাম ইকুয়াল 0 এখানে সাম ইকুয়াল 0 লিখতে পারতাম। তো আমি এখানে প্রোগ্রামে একটু ওদের ভড়কে দেওয়ার জন্য আমি এখানে সাম ইকুয়াল 0 লিখেছি। আমরা প্রোগ্রাম করার সময় s ইকুয়াল 0 শুরুতে দিয়ে দিয়েছি। কিন্তু এখানে আমি ইচ্ছা করে আবার লিখেছি। অর্থাৎ আমি সাম ইকুয়াল 0 এখানে না লিখে এখানে লিখেছি, যেন হচ্ছে ওরা একটু মিসলিড হয় যে যেন একটু টেনশনে পড়ে যায় যে সাম ইকুয়াল 0 কোত্থেকে আসলো, কেন আসলো? তো সাম ইকুয়াল 0 আমি শুরুতে দিতে পারতাম, এখানে দিতে পারতাম। না দিয়ে আমি হচ্ছে এখানে দিলাম। এখন আমরা এই ফর কন্ডিশনে খেয়াল করব। বলা হয়েছে i এর মান যখন 1 হবে, i এর মান চলবে হচ্ছে n পর্যন্ত, বাড়বে হচ্ছে প্লাস প্লাস করে। এখন কেউ কি বলবে যে এখানে আসলে অ্যাকচুয়ালি কি করা হয়েছে? মানে কন্ডিশনটা কোত্থেকে কোথায় যাবে? i এর মান হচ্ছে 1, বাড়বে হচ্ছে ১ করে, যাবে হচ্ছে n পর্যন্ত। মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এমন করে n পর্যন্ত সংখ্যা প্রিন্ট হতে থাকবে। আর সাম ইকুয়াল সাম প্লাস i, এখানে আমরা কি করেছি? আমরা যেটা করি লিখি s ইকুয়াল s প্লাস i। s ইকুয়াল s প্লাস i আমরা কখন লিখি? যখন আমরা ১ থেকে n পর্যন্ত যোগফল বের করি, বা ১ থেকে ১০০ পর্যন্ত যোগফল বের করি, বা 1 থেকে শুরু করে যেকোনো একটা সংখ্যার যোগফল বের করি। ওই ধরনের ধারাগুলোর জন্য আমরা কি করেছিলাম? সাম ইকুয়াল সাম প্লাস i করেছিলাম। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে যোগফল করতে হবে। প্রিন্ট করার সময় কাকে প্রিন্ট করা হয়েছে? দেখো, প্রিন্ট করার সময় প্রিন্ট করা হচ্ছে সামকে, আর প্রিন্ট করা হচ্ছে n কে। n হচ্ছে তোমার শেষ সংখ্যাটা। বলা হচ্ছে সাম অফ অল নাম্বারস ফ্রম 1 টু %d, মানে 1 থেকে n পর্যন্ত সবগুলো সংখ্যার সাম। 1 থেকে n পর্যন্ত সবগুলো সংখ্যার সাম। আর প্রিন্ট করবো হচ্ছে সামকে ইকুয়াল এত। আবার একটু খেয়াল করো, আমি এখানে কথাটা লিখেছি। কথা তো আমি আমার ইচ্ছা মতো যেকোনো কথা লিখতে পারি। আমি লিখেছি সাম অফ অল নাম্বারস ফ্রম 1 টু, ১ থেকে শুরু করে n পর্যন্ত। এখন n টা কত হবে? n টা হবে যে n এর মানটা, যে আমার সফটওয়্যারটা যে ব্যবহার করবে, সে n এর মানটা যেটা দিবে সেটা হবে এখানে n এর মান। অর্থাৎ কেউ যদি n এর মান ১০ দেয়, তাহলে লেখা উঠবে হচ্ছে সাম অফ অল নাম্বার ফ্রম 1 টু 10 ইজ, যোগফল যেটা আছে সেটা প্রিন্ট হবে এইখানে। কারণ আমি এখানে পাশে বলে দিয়েছি কমা দিয়ে যে প্রথম পার্সেন্টই হচ্ছে n, মানে শেষ সংখ্যাটা। আর শেষ পার্সেন্টই হচ্ছে সাম, মানে যোগফল। তার মানে এখানে যোগফলটা প্রিন্ট হবে, আর কথাটা লেখা থাকবে এভাবে সাম অফ অল নাম্বার ফ্রম 1 টু, আমি যদি বলি যে ১ থেকে ২০ পর্যন্ত প্রিন্ট করো, লেখা থাকবে 1 টু 20 ইজ, যে যোগফল আছে সেটা প্রিন্ট হবে। তারপর হচ্ছে গেট ফাংশন। এখন এই যে উদ্দীপকটা, এটা দেখে আমরা বুঝলাম হচ্ছে এখানে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করা হয়েছে, যোগফল প্রিন্ট করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে, প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের প্রোগ্রামটির অ্যালগরিদম লিখো। অর্থাৎ আমরা যে প্রোগ্রামটা করেছি সেটা অ্যালগরিদম লিখতে হবে। তো এগুলোর অ্যালগরিদম কিন্তু আমরা আগেই করে ফেলেছি। আমরা যখন অ্যালগরিদম প্রচার করেছি, তখন কিন্তু আমরা 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের অ্যালগরিদম করেছি। তোমাদের মনে আছে যে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কিভাবে বের করতে হয় সেসব অ্যালগরিদম আমরা দেখে ফেলেছিলাম। তো আমি তোমাদেরকে অ্যালগরিদম গুলো একটু জাস্ট মনে করে দিতে চাই। আমরা আমাদের যে অ্যালগরিদম গুলো আছে আমরা আমাদের যে অ্যালগরিদম গুলো আছে সেটাকে একটু মডিফাই করব আমাদের উদ্দীপকের সাথে, সাথে। কিভাবে মডিফাই করব?
আমি হচ্ছে তোমাদের অ্যালগরিদমটা দেখাচ্ছি। তো আমরা এখানে দেখো আমরা লিখেছি স্টেপ ১ম স্টেপ 1 স্টার্ট করেছি, ইনপুট নিয়েছে n, এটাও ঠিক আছে। s = 0 লিখেছি। আমরা এখানে s না লিখে সাম লিখবো। কারণ আমাদের ওই প্রশ্নের মধ্যে উদ্দীপকে সাম লিখা আছে, s লিখা নাই। আমি লিখবো সাম = 0। তারপর বাকি সবকিছু কিন্তু একই রকম। শুধু s এর জায়গায় আমি সাম লিখবো। এখন i নিয়ে না নিয়ে যদি এখানে a নিত সংখ্যাটা, তাহলে আমি a লিখতাম। অর্থাৎ আমাদের উদ্দীপক যেভাবে করেছে আমরা ঠিক সেভাবে হচ্ছে আমাদের অ্যালগরিদমটা চেঞ্জ করব। আমাদের উদ্দীপকে হচ্ছে s এর নাম ধরেছে সাম। তাই আমরা হচ্ছে আমাদের এই অ্যালগরিদমটাকে সাম নামে লিখব। তো এভাবে যদি আমরা এগুলো প্র্যাকটিস করি, এই ফরমেট এগুলো থেকে কিন্তু প্রশ্ন ঘুরে ফিরে সুন্দর করে দিবে। আমরা যদি এগুলো প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা এগুলো অ্যান্সার করতে পারবো। তো আমরা হচ্ছে এরপরে ঘ নাম্বারের প্রশ্নটা দেখি কি বলা হয়েছে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের কোডে ব্যবহৃত লুপের পরিবর্তে ডু হোয়াইল লুপ ব্যবহার করো। মানে আমাদের প্রশ্নে যে লুপটা আছে, আমাদের এখানে বলা হয়েছে ফর লুপের কথা। এই যে ফর লুপের কথা বলা হয়েছে। তো বলেছে এটা ফর লুপ দিয়ে না করে তুমি হচ্ছে ডু হোয়াইল লুপ দিয়ে করো। আমরা এটা ডু হোয়াইল দিয়ে করেছি, হোয়াইল দিয়ে করেছি। ঠিক আছে? তো আমরা হচ্ছে এটা ডু হোয়াইল দিয়ে করব। ডু হোয়াইল দিয়ে আমরা কি করি? ১ম এ ডু লিখে হচ্ছে আমরা লিখি সাম ইকুয়াল সাম প্লাস i সমান i+1। আর হোয়াইল এ গিয়ে আমি বলি হচ্ছে i এর মান হচ্ছে যতক্ষণ না পর্যন্ত n পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত তুমি হচ্ছে ডু করবা কি s = s plus i আর হচ্ছে আ i = i+1। আমরা এই ডু হোয়াইল দিয়ে করেছি। তো দেখো এভাবে হচ্ছে সি প্রোগ্রাম থেকে প্রশ্ন আসতে পারে। এখন এখান থেকে প্রশ্নটা আরো সুন্দরভাবে দিতে পারে। এই উদ্দীপকটা দিয়ে তোমাকে বলতে পারে উদ্দীপকের প্রোগ্রামটির ফ্লো চার্ট লিখো। ঠিক আছে? উদ্দীপকটা দিয়ে বলতে পারে এই উদ্দীপকের প্রোগ্রামের ফ্লো চার্ট লিখো। অথবা উদ্দীপকের একটা ফ্লো চার্ট দিয়ে তোমাকে বলতে পারে উদ্দীপকের ফ্লো চার্টটির অ্যালগরিদম লিখো। অথবা ফ্লো চার্ট দিয়ে বলতে পারে যে উদ্দীপকের প্রোগ্রামটির সি প্রোগ্রাম লিখো। অথবা বলতে পারে যে উদ্দীপকটা দেয়া আছে একটা ফ্লো চার্ট মনে করো। ফ্লো চার্ট দিয়ে তোমাকে বলল গ নাম্বারে বলল অ্যালগরিদম লিখো আর ঘ নাম্বারে বলল হচ্ছে উদ্দীপকের ফ্লো চার্টটিকে ডু হোয়াইল লুপের সাহায্যে সি প্রোগ্রাম লিখো। উদ্দীপকের ফ্লো চার্টটিকে ডু হোয়াইল লুপের সাহায্যে সি প্রোগ্রাম লিখো, বলতে পারে ফর লুপের সাহায্যে সি প্রোগ্রাম লিখো, অথবা বলতে পারে উদ্দীপকের ফ্লো চার্টে সি প্রোগ্রাম লিখো। তো প্রশ্ন ঘুরে ফিরে এভাবেই আসবে। আর খ নাম্বারে হচ্ছে আমি যে প্রশ্নগুলো বলেছি একটু আগে যে কিভাবে ডকুমেন্টেশন করতে হয়, মেইন ফাংশন কি, হ্যাঁ? এইগুলো হচ্ছে তোমার খ নাম্বারের প্রশ্ন। আর ক নাম্বারের জন্য আমি তোমাদেরকে শিট দিয়ে দিব। ইনশাআল্লাহ শিট থেকে কমন পড়বে। খ নাম্বারও শিট থেকে কমন পড়বে। তোমরা যদি ক আর খ এর শিটগুলো ঠিকমতো পড়ো, তাহলে হচ্ছে তোমাদের আ এই অধ্যায় নিয়ে সমস্যা থাকার কথা না। আর এই সি প্রোগ্রাম অংশের জন্য তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। কারণ এখান থেকে মানে প্রশ্ন অনেক সুন্দর করে দেয়া যেতে পারে। ঠিক আছে? তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। মানে তোমাদের প্রশ্ন নিয়ে আশা করি ধারণা তৈরি হয়েছে। তারপর হচ্ছে তোমাদের এমসিকিউ নিয়ে ধারণা তৈরি হয়েছে। তো আমরা হচ্ছে যেটা আমি আমি আরকি সর্বশেষ যেটা বলব সেটা হচ্ছে যেহেতু আজকে আমাদের সি প্রোগ্রামের শেষ ক্লাস, তো আমাদের কাজ যেটা হওয়া উচিত, মানে আমরা যেখানে শুরু করেছিলাম, শুরু থেকে আমি যেটা বলব সেটা হচ্ছে আমাদের কাজ যেটা করা উচিত আমরা সি প্রোগ্রামিং সহ অধ্যায় ৫ এর যা আছে সব পড়েছি। শুধু কিন্তু সি প্রোগ্রামিং পড়েছি এরকম না। আমরা সি প্রোগ্রামে যতগুলো ক্লাস দিয়েছি ঠিক ততগুলো ক্লাস কিন্তু আমরা থিওরি অংশে দিয়েছি। অর্থাৎ সি প্রোগ্রামিং এর আগের অংশে। তো মানে ২ টা অংশের গুরুত্ব সমানভাবে দিতে হবে। অ্যালগরিদম ফ্লোচার্ট বা হচ্ছে এর আগের যে অংশগুলো, এমসিকিউ অংশগুলো এই সবগুলোর গুরুত্ব দিতে হবে সমানভাবে। আর হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আমরা যদি হচ্ছে এগুলো রান না করাই তাহলে কিন্তু আমরা শিখতে পারব না। তো এবার আসি কম্পিটিশন এর কথায়। আ একটা কম্পিটিশনের ডেট আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। সম্ভবত কম্পিটিশনটা হবে ৩০ বা ৩১ তারিখে। হ্যাঁ? তোমাদের ৩-৪ দিন ৫ দিনের টাইম দিব। ৪ দিনের মতো টাইম দিব প্রস্তুতি নেয়ার জন্য। যেন তোমরা পুরো অধ্যায়টা সুন্দর করে রিভাইজ করতে পারো। তো কম্পিটিশনে গিফট থাকবে। গিফট হচ্ছে তোমার এই অধ্যায়ের যারা হচ্ছে তোমার টপ 3 তে থাকবে তাদের জন্য হচ্ছে টোটাল বইয়ের এমসিকিউ সাজেশন যেটা হচ্ছে কিনে নিতে হয় ৳১০০ দিয়ে। টোটাল বইয়ের এমসিকিউ সাজেশন যারা টপ 3 তে থাকবে তারা এটা পাবে। সাথে হচ্ছে অধ্যায় ৫ এর খ নাম্বারের যে এই যে আমি প্রশ্নগুলো দেখালাম, এই যে খ নাম্বারে একটা সুন্দর শিট পাবে সে। আর যারা হচ্ছে তোমার টপ 3 এর বাইরে টপ 5 এ থাকবে, মানে আরো ২ জন যারা আছে তাদের হচ্ছে খ নাম্বারের শিটটা তারা শুধু পাবে। আর তারপরে যদি মনে হয় যে এর বাইরেও অনেকে ভালো করেছে তাদেরকেও আমি হচ্ছে আ খ নাম্বারের শিট বা অন্যান্য যে শিট দেয়া যায় সেই শিটগুলো আমি তাদেরকে পরীক্ষার গিফট আকারে দিব। আর আরেকটা বিষয় হচ্ছে আ তোমাদের যেটা করতে হবে আরকি কম্পিটিশন এর জন্য তোমাদের ৩ টা পার্টে প্রস্তুতি নিতে হবে। ৩ টা পার্টের জন্য একটা হচ্ছে তোমার একটা পার্টে হচ্ছে এমসিকিউ থাকবে। টোটাল অধ্যায় ৫ এর উপর এমসিকিউ হবে। এটা একটা টেস্ট। ২ নাম্বার হচ্ছে তোমার টোটাল অধ্যায় ৫ এর উপর থিওরি পার্ট থাকবে। সেখানে সৃজনশীলও থাকতে পারে। সেখানে নরমাল ক, খ প্রশ্ন থাকতে পারে, গ, ঘ প্রশ্ন থাকতে পারে। এটা প্রশ্ন করার সময় আমার ডিপেন্ড করবে আমি কিভাবে করব। সেখানে অ্যালগরিদম ফ্লোচার্ট থাকতে পারে। তো এইটা হচ্ছে থিওরি অংশ। সেখানে সি প্রোগ্রামও লিখতে বলতে পারি আমি। মানে যেরকম করে প্রশ্ন করা যায় সেখানে হচ্ছে ক নাম্বারের প্রশ্ন থাকবে, খ নাম্বারের প্রশ্ন থাকবে। গ, ঘ এর জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট বা সি প্রোগ্রামিং যেকোনো একটা দিতে পারি। এটা হচ্ছে আমাদের 2nd রাউন্ড। ১ম রাউন্ড হচ্ছে এমসিকিউ।
সেকেন্ড রাউন্ডে হচ্ছে ক, খ, গ, ঘ মানে সৃজনশীল পার্ট বা রিটেন পার্ট বলতে পারি আমরা। আর ৩ নাম্বার রাউন্ড হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং টেস্ট। অর্থাৎ আমরা সি প্রোগ্রামিং তোমাদেরকে নির্দিষ্ট টাইম দেওয়া হবে যে এই ২ টা প্রোগ্রামিং তোমরা রান করে দেখাবা। সময় হচ্ছে ৩০ মিনিট। তোমরা হচ্ছে তোমাদের মোবাইলে বা হচ্ছে কম্পিউটারে যেখানেই রান করো না কেন, রান করিয়ে প্রোগ্রামটার সাথে হচ্ছে তার আউটপুট, প্রোগ্রাম প্লাস আউটপুট ২ টা ছবি তুলে বা স্ক্রিনশট জমা দিতে হবে, পাঠাতে হবে। এগুলোর উপর মার্কিং হবে। টোটাল হচ্ছে ৩ টা ধাপে তোমাদের ৫০ নাম্বারের কম্পিটিশন হবে। তো আমি আশা করব যে আমাদের আমাদের এখানে ব্যাচে যতজন ক্লাস করেছে প্রায় ৩০ জনের মতো, সবাই হচ্ছে এই কনটেস্টে অংশগ্রহণ করবে। আর হচ্ছে পরীক্ষা দিবে। পরীক্ষা যারা দিবে মানে পরীক্ষা দিবে মোটামুটি ভালো করবে তারা অবশ্যই সিটগুলো পাবে। যারা দিবে না পরীক্ষা আর মানে ভালো করার চেষ্টা করবে না তারা কোন সিট পাবে না। এটা আমি আবারও বলে রাখছি। আর ২য় বিষয় হচ্ছে যেহেতু আমি ৩-৪ দিন তোমাদের টাইম দিব, হ্যাঁ? তোমাদের যদি ৩-৪ দিন টাইম দিব তো তোমরা কিন্তু যথেষ্ট সুযোগ পাবা পড়ার জন্য। ঠিক আছে? পড়ার জন্য যথেষ্ট সুযোগ পাবা। আর কোথাও সমস্যা হলে প্রোগ্রাম রান করতে না পারলে বা কোথাও বুঝতে সমস্যা হলে আমি তো আছি। আমি সবসময় আছি তোমাদের জন্য। আর হচ্ছে তোমার এই সি প্রোগ্রামিং এর কিছুদিন পরে হচ্ছে HTML এর আরেকটা নতুন ব্যাচ শুরু হবে। একটা ব্যাচ তো চলছে। একটা নতুন ব্যাচ শুরু হবে। অধ্যায় ৩ এর একটা ব্যাচ শুরু হবে। তো তোমরা হচ্ছে আগে থেকে ভর্তি হয়ে যাবা। কারণ হচ্ছে HTML এর নতুন ব্যাচের অর্ধেক সিট এমনিতেই ফিল আপ হয়ে গেছে। আমি এখনো বলি নাই। অফিসিয়ালি অ্যানাউন্স করে নাই। তারপরে ওইটা সিট ফিল আপ হয়ে গেছে। যাদের HTML শিখার দরকার মানে আগ্রহ নিয়ে নিজ থেকে মানে সি প্রোগ্রামের মতো করে শিখতে চাও। আর যদি তোমার মনে হয় যে স্যার পড়াইলো আমি বাসায় গিয়ে পড়লাম না তাহলে ভাই সরি তুমি আমার কাছে আসার দরকার নেই। তুমি অন্য কোথাও পড়ো। যদি তোমার শিখার আগ্রহ থাকে, আমি ১ লাইন পড়লে তোমার ২ লাইন শিখার আগ্রহ থাকে, তাহলে তুমি আমার কাছে আসো। ঠিক আছে? আমি চাই যে আমার কাছে কেউ শিখে বস হোক, আইসিটির বস হোক। তো সেটার জন্য নিজে চেষ্টা করতে হবে। মানে কেউ কাউকে বস বানায় দিতে পারে না। বস হওয়ার জন্য নিজেকে লড়তে হয়, নিজেকে এফোর্ট দিতে হয়। তো সেজন্য তোমাকেই শেখার চেষ্টা করতে হবে। আমি যে সি প্রোগ্রাম শিখালাম সেটা সি প্রোগ্রামের জন্য জাস্ট কি বলবো এটাকে মানে সমুদ্রের মধ্যে মাত্র ১ ফোঁটা জল। কিন্তু সি প্রোগ্রাম কিন্তু সে বিশাল বড় মানে এখানে অনেক ধরনের প্রোগ্রাম আছে। হাজার, হাজার প্রোগ্রাম, লক্ষ কোটি প্রোগ্রাম আছে। এখন তোমার যেহেতু এখন লকডাউনের সময় আমরা ফ্রি আছি, আমরা চাইলে সি প্রোগ্রামিংটা আরো অ্যাডভান্স লেভেলে শিখতে পারি। আমরা আমাদের বইয়ের আরো যদি বাড়তি ৪ টা ৫ টা প্রোগ্রাম এক্সট্রা পাই সেগুলো করে ফেলতে পারি। চাইলে আমরা অনলাইনে সি প্রোগ্রামের মানে ভিডিও আছে দেখতে পারি। চাইলে হচ্ছে আমরা অনলাইনে সি প্রোগ্রামের পিডিএফ পাওয়া যায়, বই পাওয়া যায় সেগুলো আমরা পড়তে পারি। মানে তুমি শিখতে চাইলে শেখার কোনো শেষ নাই, সুযোগের অভাব নাই। শিখতে না চাইলে কিছুই না। শিখতে না চাইলে তো আমার পড়াগুলোই বেশি। ঠিক আছে? আমি যা পড়াইছি এটা হচ্ছে একটা বেসিক। তারপরে এটা তোমার কাছে বেশি মনে হবে যদি তুমি শিখতে না চাও। আর শিখতে চাইলে মনে হবে যে স্যার তো একটা বেসিক ধারণা দিল। এখন আমার অ্যাডভান্স লেভেলের সি প্রোগ্রাম বা অ্যাডভান্স লেভেলে আমার পড়াশোনা করা উচিত। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। সবার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। ইনশাআল্লাহ আমাদের সবার হচ্ছে একসাথে দেখা হবে আমাদের কম্পিটিশনে। আশা করি সবাই ভালো করবা। ভালো করে কম্পিটিশন দিবা। আরেকটা বিষয় হচ্ছে যারা যাদের হচ্ছে অধ্যায় টোটাল বইয়ের এমসিকিউ সাজেশনটা লাগবে তারা আমার কাছ থেকে এটা নিয়ে নিও। মানে এটার জাস্ট একটা মূল্য ধরা আছে ৳১০০। এটা আ নিলে যেটা হবে তোমার এই অধ্যায় ৫ টা অন্তত পরীক্ষার আগে রিভিশন করা হয়ে যাবে একবার। এভাবে করে তুমি যদি সব অধ্যায়ের আগে একটা করে অদ মানে শিট ধরে, ধরে যে অধ্যায় ৫ এর শিটটা আমি শেষ করে ফেললাম। ৪ পড়ার সময় ৪ এর শিট শেষ করলাম, ৩ পড়ার সময় ৩ এর শিট শেষ করলাম। অটোমেটিক কিন্তু তোমার হচ্ছে এমসিকিউ সাজেশনটা পড়া হয়ে গেল। তারপর হচ্ছে তোমার অন্যান্য অধ্যায়ের শিটগুলো পাওয়া যায়। তোমরা চাইলে সেগুলো নিতে পারো। যাদের দরকার আমাকে নক দিও। কেন বলছি? কারণ হচ্ছে যখন যেটা পড়বা তখন সাথে যদি এটার ক, খ বা সৃজনশীলের টাইপের প্রশ্ন বা এমসিকিউ এগুলো যদি পড়ে নাও একসাথে, তাহলে কিন্তু তুমি একেবারে বোর্ডের জন্য প্রস্তুত হয়ে গেলা। তারপর হচ্ছে পাশাপাশি কলেজের পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে গেলা। আর যদি একটা জিনিস একটু পরে রেখে দাও তখন পরে কিন্তু এটা আবার পড়তে হবে তোমাকে। আর যারা হচ্ছে ক্লাসগুলো নোট করা নাই, তারা অবশ্যই এখন নোট করে নিবা। পরের কথা মানে ভেবে বসে থেকো না যে পরবর্তীতে ভিডিও তো আছেই স্যারের কাছে, YouTube এ তো আছেই। এগুলো আমি মানে পরবর্তীতে দেখে নিবো। তাহলে কিন্তু ভুল হবে। কারণ এখন তোমার সব মনে আছে যে কোনটার পরে কোনটা আসছে, কিভাবে পড়িয়েছি, কি করতে বলেছি। কিন্তু তখন মনে থাকবে না। তখন তোমার কাছে ভালো লাগবে না। দেখবে যে সিকোয়েন্স হারায় গেছে। ক্লাস একটা করলে আরেকটা ভালো লাগছে না। কিন্তু এখন যেহেতু একটা চাপ আছে, তো তোমরা অবশ্যই, অবশ্যই এখনই হচ্ছে যদি ক্লাসগুলো রেকর্ড মানে রেকর্ড গুলো দেখে যদি তোমার নোট করা না থাকে তাহলে এখনই নেক্সট পরীক্ষার আগে নোট করে নিবা। অবশ্যই নোট করে নেবা। এজন্য আমি ৪-৫ দিন তোমাদের সুযোগ দিচ্ছি। তোমরা পড়তে পারবা, চাইলে নোট করতে পারবা। তো ঠিক আছে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ইনশাআল্লাহ আমাদের অন্য কোনো কোর্সে সবার আবার দেখা হবে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর কম্পিটিশন এর জন্য প্রস্তুত নাও। আমার জন্য অবশ্যই দোয়া করবা। আচ্ছা আল্লাহ